their eyes. আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। অশ্লীলতাকে না বলি, সুস্থ বিনোদন প্রচার করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু করতে যাচ্ছি গোস্ট নাইট উইথ মিরাজের আরও একটি নতুন এপিসোড। এই শোতে বলা প্রতিটি ঘটনা বিশ্বাস করা বা না করা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। আশা করি আমার এই শোতে বলা প্রতিটি ঘটনা আপনাদের পৌঁছে দিবে ভয়ের চরম শিখরে। চলুন শুরু করা যাক গোস্ট নাইট উইথ মেরাজের 17 নম্বর এপিসোড। ঘটনাটি যিনি শেয়ার করেছেন তার নাম মামুন আবদুল্লাহ, তার বাসা বাগেরহাট জেলার ফকিরহাটে। ঘটনাটি ঘটে 1966 সালে কোনো এক সময়। তো ঘটনাটি যার সাথে ঘটে তিনি আসলে হচ্ছে এই মামুন ভাইয়ের বাবার চাচা, সম্পর্কে মামুন ভাইয়ের দাদা। তো ঘটনাটি মামুন ভাই শুনেছিলেন তার বাবার কাছ থেকে। তো এই ঘটনার যিনি মূল চরিত্র তিনি হচ্ছে এই মামুন ভাইয়ের যে দাদা, তার নাম ছিল হচ্ছে মাকসুদ শেখ। তো ঘটনা শুরুর পূর্বে এই মাকসুদ শেখ সম্পর্কে কিছু বলে নেওয়া দরকার। এই মাকসুদ শেখ ছিলেন একজন যুবক সে সময়ের পরিপ্রেক্ষিতে। তিনি সুঠম দেহের অধিকারী ছিলেন এবং তার পেশায় তিনি ছিলেন একজন কৃষক। তিনি কৃষিকাজ করতেন এবং তার পাশাপাশি গান করতেন, এবং তার পাশাপাশি তিনি আরেকটি কাজ করতেন, সেটি হচ্ছে কবিরাজি কাজ, ছোটোখাটো কবিরাজি করতেন। তো সবুজ একটি গ্রাম এবং সেই গ্রামের এক পাশে ছিল তার বাড়ি। তো এভাবে তার দিনকাল যাচ্ছিল। একদিন হলো কি, হঠাৎ করে দেখা গেল যে গ্রামের অনেক মানুষজন সাথে কাউকে নিয়ে তার বাসার দিকে ছুটে আসছে। তো এটি দেখে তিনি তার বাসার দিকে একটু এগোলেন এবং বাসার কাছে গিয়ে দেখলেন তার বাসার উঠোনে অনেক লোক সমাগম এবং মানুষের জটলা হয়ে আছে। তো তিনি এটি দেখে সেখানে এগোলেন এবং সেখানে গিয়ে সে বিষয়টি লক্ষ্য করলেন। দেখলেন সেখানে একটি মধ্যবয়সী মেয়েকে নিয়ে সবাই বলাবলি করছে এবং সেই মেয়েটি আসলে সে সময় স্বাভাবিক অবস্থায় ছিল না। এই মেয়েটির বাসা আসলে ছিল তাদের পাশের গ্রামে এবং এই মেয়েটিকে তার বাবা মা এবং তার আত্মীয় স্বজন যখন এই মাকসুদ শেখের বাসায় নিয়ে আসছিল, তখন এই গ্রামের অনেকেই সেগুলো দেখতে পায় এবং তাদের সাথে তারাও চলে আসে, যার কারণে এখানে এই মাকসুদ শেখের বাসায় লোক সমাগম বেশি হয়। তো তিনি সেখানে যান এবং গিয়ে এসব দেখার পর তিনি বুঝতে পারেন যে এটি আসলে হয়তোবা কোনো জিন রিলেটিভ কোনো ঘটনা হতে পারে। তার কারণে তিনি সেখানে থাকা লোকজনদেরকে সেখান থেকে সরে যেতে বললেন এবং সেখান থেকে লোক সমাগম কমাতে বললেন। এরপর তিনি আসলে সেই মেয়েটির দিকে যখন লক্ষ্য করলেন, দেখলেন যে সেই মেয়েটির চোখ দুটো আসলে ছিল লাল রক্তবর্ণের মতো এবং একটু পর পর সেই মেয়েটি জিহ্বাটা বের করছে, মানে জিহ্বাটা স্বাভাবিক অবস্থা থেকে বেশ বড় আকারে জিহ্বাটা বের করছে। তো এরকম অবস্থা দেখে তিনি বুঝতে পারলেন যে এটি আসলেই হয়তো জিন রিলেটিভ কোনো ঘটনা। তো এরপর তার বাবা মার সাথে কথা বলার পর তিনি করলেন কি, যে তার যে কবিরাজি বিদ্যা ছিল সেটি প্রয়োগ করে তিনি সেই মেয়েটিকে তেল পড়া এবং কিছু ঝাড়ফুঁক করলেন, যার ফলে সেই মেয়েটি সাময়িক সময়ের জন্য সুস্থ হলো। এবং সেই মেয়েটির বাবা মাকে বলল যে এখনকার মতো হচ্ছে আমি আমার কাজটা করে দিয়েছি, সে আপাতত সুস্থ রয়েছে। তো আপনারা এখন থেকে 1 সপ্তাহ পর মেয়েটিকে আবার নিয়ে আসবেন এবং তখন এই মেয়েটিকে সম্পূর্ণভাবে সুস্থ করার যে প্রক্রিয়াটি সেটি আমি শুরু করব। তো এটি বলার পর সেই মেয়েটির বাবা মা তাকে নিয়ে বাসায় চলে যায় এবং পরবর্তী দিন থেকে শুরু হয় এই মাকসুদ শেখের সাথে কিছু ভয়ঙ্কর ঘটনা। তো একদিন রাতে মাকসুদ শেখ তার স্ত্রীকে নিয়ে ঘুমিয়েছিলেন। তো সে সময় তিনি মধ্যরাতে স্বপ্নে দেখতে পান যে
একটি নারী অবয়ব, নারী মূর্তি। তো সে তার স্বপ্নে এসে তাকে বলছে, তোকে বলেছিলাম তুই আমাকে ওর থেকে আলাদা করিস না, কিন্তু তারপরেও তুই আমাকে ওর থেকে আলাদা করলি। এর ফল ভালো হবে না, তুই দেখে নিস, এর ফল একদমই ভালো হবে না। তো এটি বলার পর মাকসুদ শেখ ঘুম থেকে হঠাৎ করে জেগে ওঠে এবং তখন তার স্ত্রী মাকসুদ শেখের এই আওয়াজ শুনে তাকে সান্ত্বনা জানায়। যেহেতু এরকম ঘটনা অনেক সময় হয়ে থাকে, যেহেতু তিনি কবিরাজি করতেন এবং কবিরাজদের সাথে এসব ঘটনা এটা স্বাভাবিক ঘটনা। তো তখন মাকসুদ শেখের স্ত্রী তাকে সান্ত্বনা দিলেন এবং সেদিন রাতের মতো তারা ঘুমিয়ে পড়লেন। এরপর 2-1 দিন পর দেখা গেল যে মাকসুদ শেখের স্ত্রী তিনি একদিন রাতে ঘুমে স্বপ্নে দেখলেন সেম একই রকম যেমনটা মাকসুদ শেখ দেখেছিলেন সেরকমই, যে একটি নারী মূর্তি, কালো কুচকুচে, তার চোখ রক্তবর্ণের মতো লাল এবং তার পুরো শরীর পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই একদম কুচকুচে কালো। তো সেই নারী মূর্তিটি এই মাকসুদ শেখের স্ত্রীকে বলছে, তোর স্বামীকে বারবার বারণ করা সত্ত্বেও আমাকে ওর থেকে আলাদা করলো, এর ফল ভালো হবে না, তোর স্বামীকে সাবধান হয়ে যেতে বল। তো এটি দেখার পর মাকসুদ শেখের স্ত্রীর ঘুম ভেঙে যায় এবং পরবর্তী দিন সকালবেলা এই মাকসুদ শেখকে তার স্ত্রী এই গত রাতে ঘটে যাওয়া যে স্বপ্নটি দেখেছেন তিনি সেটি খুলে বলেন। তখন এই মাকসুদ শেখ ঠাট্টার ছলে তার স্ত্রীকে বলেন যে ও কিছু না, তুমি হয়তো ভুলভাল কিছু দেখেছো, হয়তো বা তোমার পেট গরম হয়েছে, ঠিকমতো খাওয়া দাওয়া করো, এরকমভাবে ঠাট্টার ছলে মাকসুদ শেখ তার স্ত্রীকে কথাগুলো বলেন। তো এভাবে কেটে যায় কয়েকদিন। তো তারপর হলো কি, ওই যে সেই মেয়েটিকে যাকে যে জিনে আসর করেছিল, সেই মেয়েটিকে যখন বলেছিল যে 1 সপ্তাহ পর নিয়ে আসতে, তো সেই মেয়েটিকে 1 সপ্তাহ পরে আবার নিয়ে আসা হয়। 1 সপ্তাহ পর নিয়ে আসার পর মাকসুদ শেখ এর ভেতরে তার যে সমস্ত প্রক্রিয়াগুলো করার দরকার, সেগুলো করার জন্য যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে সেগুলো তিনি জোগাড় করে রাখেন এবং সেই মেয়েটিকে নিয়ে এসে তার বাসাতে একটি নির্দিষ্ট স্থানে বসানো হয় এবং সেখানে বসানোর পর তার যে রিচুয়ালটি ছিল তিনি সেটি শুরু করেন এবং শুরু করার এক পর্যায়ে দেখা যায় যে সেই মেয়েটি বারবার বলতে থাকে যে এর ফল ভালো হবে না, তোকে নিষেধ করেছিলাম আমাকে এর থেকে আলাদা করতে, এর ফল একদমই ভালো হবে না। তো যেহেতু মাকসুদ শেখ কবিরাজি করতেন, এগুলো হুমকি ধামকি এগুলো স্বাভাবিক ব্যাপার। অনেক দেখা যায় যে যখন রোগীরা আসে তখন অনেক রোগী এভাবে নিষেধ করে, মানে রোগীর ভেতরে থাকা যে সমস্ত জিনগুলো রয়েছে তারা এভাবে ভয় দেখাতো। এটি আসলে স্বাভাবিক ব্যাপার এই সমস্ত যারা কবিরাজি বিদ্যায় পারদর্শী তাদের জন্য। তো এই মেয়েটি সেমভাবে যখন এগুলো বলে তখন এই মাকসুদ শেখ এগুলোকে স্বাভাবিকভাবেই নেয়। তো এভাবে তিনি তার ভেতর থেকে সেই মেয়েটির ভেতর থেকে যে জিনটি ছিল সেটিকে তাড়াতে সক্ষম হন এবং সেদিনের মতো দেখা যায় যে সেই মেয়েটি একদম সুস্থ হয়ে যায়। এবং তারপর হলো কি, যে মেয়েটির যে বাবা মা ছিল তাদেরকে এই মাকসুদ শেখ কিছু নিয়মকানুন বলে দেয় এবং আবারও পুনরায় কিছু তাবিজ এবং তেল পরা দেয়, দেওয়ার পর তাদেরকে বাড়িতে পাঠানো হয়। এখানে আসলে এই মেয়েটির সাথে যে সম্পর্ক ছিল এই ঘটনার এটি সমাপ্ত হয়, কিন্তু এই যে মাকসুদ শেখের সাথে যে ঘটে যাওয়া ঘটনাগুলো এখান থেকে শুরু হয়। কে জানতো যে এই ঘটনার পর থেকে মাকসুদ শেখের সাথে ঘটে যাবে সব ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা। সে সময় মাকসুদ শেখের এই স্ত্রীটি ছিল আসলে গর্ভবতী। তো একদিন হলো কি, রাতের বেলা মাকসুদ শেখের স্ত্রী ওয়াশরুমে যাওয়ার জন্য মধ্যরাতে বের হয়। রুম থেকে বের হয়ে যখন তিনি উঠোনে আসেন তখন তিনি কোনো কিছু নড়াচড়া করার আওয়াজ শুনতে পান। তিনি দেখতে পান তাদের উঠোনে যে সজনে গাছটি রয়েছে সেই সজনে গাছের নিচে কোনো একটি কালো অবয়ব দাঁড়িয়ে আছে। তো তিনি এটি দেখে প্রথমে ভাবছিলেন যে তাদের যে গোয়ালে গরু ছিল সেখান থেকে হয়তো কোনো একটি গরু বের হয়ে এই সজনে গাছের নিচে দাঁড়িয়ে আছে। এটি মনে করে তিনি 2-1 পা করে সামনের দিকে এগোন। একটু পর
তিনি যখন স্পষ্টভাবে সেটি দেখতে পান, তখন তিনি দেখে একদম হকচকিয়ে যান। সেটি আসলে ছিল দেখতে এরকম যে লম্বা একটি নারী মূর্তি, যার চোখগুলো ছিল রক্তের মতো লাল এবং তার পুরো শরীর ছিল পা থেকে মাথা পর্যন্ত একদম কুচকুচে কালো, যেমনটা তিনি স্বপ্নে দেখেছিলেন। ঠিক সেই অবয়বটি এখানে দাঁড়িয়ে আছে। তো এটি দেখার সাথে সাথে মাকসুদ শেখের স্ত্রী সজোরে চিৎকার দেন এবং তিনি একটা জিনিস লক্ষ্য করেন, যখন দেখেছিলেন যে সেই অবয়বের গলায় ছিল ছোপ ছোপ দাগ। তো এটি দেখার পর তিনি চিৎকার দিয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যান। এরপর মাকসুদ শেখ বাসা থেকে রুম থেকে বের হয়ে এসে তার স্ত্রীকে নিয়ে রুমে যান এবং পরবর্তী দিনে যখন তার জ্ঞান ফেরে, তখন তার বাসার সবাইকে এই পুরো ঘটনাটি তিনি খুলে বলেন, যে রাতের বেলা তিনি যা যা দেখেছিলেন সব কিছু খুলে বলেন। তো এরপর হলো কি, যেহেতু মাকসুদ শেখের স্ত্রী গর্ভবতী ছিলেন, তো বেশ কিছুদিন পর হলো কি, এই মাকসুদ শেখের স্ত্রী সন্তান প্রসব করলেন। দেখা গেল যে তিনি যে সন্তান প্রসব করেছেন সেটি আসলে মৃত ছিল। আর সেই সন্তানের গলায় ছিল ওই যে তিনি দেখেছিলেন যে অবয়বটি, সেই অবয়বের গলায় যেরকম লাল লাল ছোপ ছোপ দাগ ছিল, ঠিক এই বাচ্চাটির গলাতেও একই রকম লাল লাল ছোপ ছোপ দাগ ছিল। তো এরপর হলো কি, যে মাঝখানে দীর্ঘ সময় অতিবাহিত হলো, তাদের সাথে আর কোনো ঘটনা ঘটল না। তো এই ঘটনার 1 মাস পর মাকসুদ শেখ যেহেতু পালা গান করতেন, পাশাপাশি কবিরাজি করতেন, তো তিনি পাশের গ্রামে একটি পালা গানের আয়োজন করা হয়, সেখানে দাওয়াতে ডাক পান। তো সেখানে একদিন সন্ধ্যায় তিনি গান গাওয়ার জন্য যান। সেখানে গিয়ে ঠিকঠাক মতো সব কিছু তিনি শেষ করেন। শেষ করে গান গাওয়া শেষ করে যখন বাসায় আসবেন, তখন বেশ রাত হয়ে যায়। যেহেতু আমরা জানি যে পালা গান রাতের বেলা হয়, তো এরপর সেগুলো সব কিছু শেষ করে বাসায় আসার জন্য তিনি রওনা দেন। তো বেশ রাতে বাসায় আসার জন্য রওনা দেন। তার হাতে ছিল একটি সে সময়ের টিন ব্যাটারি, যে টর্চ লাইটটা ছিল, টিনের যে টর্চ লাইট আমরা অনেকেই দেখেছি হয়তো ছোটোবেলায়। তো সেই টর্চ লাইটটা তার হাতে ছিল, অল্প একটু করে আলো হতো। তো সেটি দিয়ে তিনি রাস্তা দেখতে দেখতে বাসায় আসছিলেন। তো রাস্তাটির বর্ণনা আসলে দেওয়া দরকার। তিনি যেখান থেকে বাসায় আসবেন সেটি ছিল আসলে নদীর পাড় ধরে আসতে হতো, এবং নদীর পাড় ধরে আসার পর সেই নদীটি পার হয়ে সেখানে ছিল আসলে একটি হিন্দুদের শ্মশান। সেই শ্মশানের ভেতর দিয়ে ছিল হচ্ছে সেই রাস্তাটি। সেই শ্মশানটি পার করে সেই শ্মশানের পর একটি ফাঁকা মাঠ ছিল, এবং সেই ফাঁকা মাঠের পর ছিল কাঁঠালতলার বাগান, যে বাগানটি কিনা আসলে অনেক ভয়ঙ্কর ছিল, এবং সেই বাগানটি পার করে ছিল আসলে তাদের সেই গ্রাম। তো তাকে এতগুলো পথ পেরিয়ে তারপরে তার বাসায় যেতে হবে। তো তিনি হাঁটা শুরু করলেন অল্প আলোতে, চাঁদের আলোতে তিনি হাঁটা শুরু করলেন, এবং তার হাতে যে টর্চটি ছিল সেটি মাঝে মাঝে জ্বালাচ্ছিলেন এবং পথ দেখে দেখে হাঁটছিলেন। হাঁটার পর তিনি নদীর পাড়ে এসে দেখলেন মাত্র একটি নৌকা সেখানে ছিল। তো তিনি সেই নৌকার সাহায্যে নদীটি পার হলেন। পার হয়ে অপর পাড়ে গিয়ে মাঝিকে টাকা দিয়ে সেখান থেকে হাঁটা ধরলেন। তো যেহেতু সেখানে যে রাস্তাটি ছিল সেই রাস্তাটি গিয়েছিল আসলে হচ্ছে যে শ্মশানের ভেতর দিয়ে, একটু আগে যেটি বললাম। তো সেই শ্মশানের ভেতর দিয়ে তার এখন হেঁটে হেঁটে যাওয়া লাগবে। তো এটি তিনি করার জন্য সেই টর্চ লাইটটি মাঝে মাঝে চালাচ্ছিলেন এবং পথ দেখে দেখে হাঁটছিলেন। তো শ্মশানের ভেতর দিয়ে যাওয়ার সময় শুরুতে তিনি আসলে তার ভেতরে আসলে একটি ভয় কাজ করে, যে শ্মশানের ভেতর দিয়ে মধ্যরাতে একা একা যাওয়াটা আসলে যে কারো ভয় লাগবে। তো তিনি 2-1 পা করে হাঁটছেন এবং মাঝে মাঝে এসব ভাবছেন। তো একসময় দেখা গেল যে তার নাকে হঠাৎ করে তীব্র বাজে পচা গন্ধ এসে তার নাকে লাগলো। তো তিনি এটি লক্ষ্য করলেন এবং 2-1 পা করে হাঁটলেন, এবং একটু সামনে যাওয়ার পর শ্মশানের মাঝ বরাবর যেখানে দেখলেন যে সেখানে অল্প আলোতে হচ্ছে কাঠ যেখানে পোড়ায় সেখানে অল্প অল্প আগুন জ্বলছে, এবং তার পাশে একটু দূরে 10-15 হাত দূরে সেখানে একটি
ছোট বাচ্চা কান্না করছে। তো তিনি সেটি দেখে আসলে তার মায়া হয়, যেহেতু কিছুদিন পূর্বে তার একটি বাচ্চা মারা গিয়েছে, আর তার কোনো বাচ্চা ছিল না সে সময়। যেটি হয়েছিল সেটি আসলে মারা গিয়েছিল। তো সেই বাচ্চাটিকে দেখে তার আসলে মায়া জন্মায়। তো এটি দেখে তিনি ২-১ পা করে সে বাচ্চাটির সামনে কাছে এগিয়ে যায় এবং আশেপাশে লক্ষ্য করে যে সেখানে আসলে কেউ ছিল না। তো সে সময় তার মাথায় আসলে এই সমস্ত ভূত-প্রেতের যে কথাগুলো ছিল, এগুলো আসলে কাজ করেনি, যেহেতু তিনি মায়ায় পড়ে গিয়েছিলেন সেই বাচ্চাটি। তো তিনি সেখানে যান এবং গিয়ে সে বাচ্চাটিকে কোলে তুলে নেন। বাচ্চাটি ছিল আসলে দেখতে অনেক মায়াবী, কিন্তু বাচ্চাটি ছিল অনেক কালো। তো তিনি এটি দেখে ৭-৫ না ভেবে বাচ্চাটিকে কোলে তুলে নেন এবং ভাবেন যে এটি আসলে কার বাচ্চা দিনের বেলা দেখা যাবে। আর যদি কেউ এই বাচ্চাটিকে নিজের বলে দাবি না করে, তাহলে সেই বাচ্চাটিকে তিনি তার নিজের কাছে রেখে দেবেন। তো এই বলে সে বাচ্চাটিকে নিয়ে ২-১ পা করে সেখান থেকে হাঁটা শুরু করেন এবং সেই যে বাজে গন্ধটা ছিল সেটি তখনও তার নাকে আসছেন এবং এই বাচ্চাটিকে কোলে নেওয়ার পর থেকে এই গন্ধটি আরও তীব্র থেকে আরও তীব্র হতে থাকে। তিনি এটি লক্ষ্য করছিলেন। তো একটু যাওয়ার পর তার মনে হয় যে এই বাচ্চাটি ধীরে ধীরে ওজন বৃদ্ধি পাচ্ছে, মানে তার কাছে আরও অনেক ভারী লাগছে এমনটা মনে হচ্ছে। এবং তার পেছনে কি যেন একটি মানে ছিঁচড়িয়ে আসে, এরকমটা একটি কিছু মনে হচ্ছে। মানে যদি তার হাতে কোনো কিছু থাকে এবং যেটি মাটির সাথে লেগে ঘষে ঘষে আসে, এরকম একটা আওয়াজ হয়, এরকম একটি আওয়াজ হচ্ছে, তিনি সেটি আসলে বুঝতে পারেন। তো তখন তার হাতে যেই লাইটটি ছিল, টর্চ লাইটটি ছিল, সেটির আলো তিনি তার পেছনের দিকে ধরেন এবং দেখতে পান যে তার কোলে যে বাচ্চাটি ছিল, সেই বাচ্চার ২টি পা এবং ২টি হাত আসলে লম্বা হয়ে এমন পর্যায়ে গিয়েছে যেটি কিনা মাটির সাথে ঘষতে ঘষতে তার সাথে চলে আসছে। এটি দেখে তিনি সেই বাচ্চাটির চোখে মুখের দিকে যখন তাকান, তখন সেই বাচ্চাটি খিলখিলিয়ে হাসি দিয়ে ওঠে, যেটি দেখে তিনি আসলে অনেক ভয় পেয়ে যান। আসলে ভয় পাওয়ারই কথা, তার জায়গায় যে কেউ থাকলে এরকম একটি পরিস্থিতিতে পড়লে সবাই ভয় পাবে। তো তিনি সাথে সাথে করলেন কি, সেই বাচ্চাটিকে পাশের যে ঝোপ ছিল সেই ঝোপের ভিতরে ছুঁড়ে মারেন এবং সেখান থেকে জোরে দৌড় দেন। দৌড় দিয়ে সেই যে ফাঁকা যে মাঠটি ছিল, কাঁঠালতলা বাগানের আগে যে ফাঁকা মাঠটি ছিল, সেখানে যাওয়ার উদ্দেশ্যে তিনি জোরে দৌড় দেন এবং তিনি পেছন থেকে শুনতে পান কি যেন তার পিছু পিছু দৌড়ে আসছে, এরকম কিছু মনে করেন। তো তিনি পিছনে না তাকিয়ে সজোরে দৌড় দেন এবং একসময় মনে হয় যে তার হয়তোবা গ্রামের কেউ আসছে, এরকমটা মনে করে তিনি একবার যখন পেছনে ফিরে তাকান এবং টর্চ লাইট ধরে দেখেন, কিন্তু না, তিনি আসলে কাউকে দেখলেন না। তো এরপর তিনি আবারও সেখানে গিয়ে আসলে জিরিয়ে নেন, যেহেতু তিনি একটি ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হয়েছেন। আর যেহেতু তিনি কবিরাজ ছিলেন, তো এ সমস্ত ঘটনা তার কাছে হরহামেশাই ঘটতো, এর চেয়ে বেশি বা কম ঘটনা ঘটতো, যার কারণে তিনি তেমন একটি ভয় পাননি, পেয়েছেন খুব অল্প একটু। তো তারপর হলো কি, তিনি সেখানে একটু জিরিয়ে নেন। জিরিয়ে নেওয়ার পর যে সামনে যে কাঁঠালতলার বাগান, এটিও ছিল আসলে একটি ভয়ঙ্কর জায়গা। দিনের বেলা আসলে এর ভেতর দিয়ে কেউ আসা যাওয়া করার সাহস পেত না। এই শ্মশানের ভেতর দিয়ে যাওয়া আসি করলেও এটির ভেতরে একা একা কেউ যাওয়া আসি করতো না। তো তিনি এটির ভেতর দিয়ে যাওয়ার জন্য রওনা হন এবং যখন তিনি এই কাঁঠালতলা বাগানের ভেতরে প্রবেশ করবেন, তখন তার নাকে আবারও সেই যেই বাজে গন্ধটা ছিল, সেই গন্ধটা আবারও তার নাকে এসে পৌঁছায়। তিনি আবারও সেই পূর্বের ঘটে যাওয়া ঘটনার মতো কোনো একটা কিছু উপলব্ধি করতে পারেন যে তার সাথে হয়তো আবারও কোনো একটি কিছু ঘটতে যাচ্ছে। তো এরপর তিনি যখন হাঁটছেন, হাঁটতে হাঁটতে হঠাৎ করে তার রাস্তা যেটি, তার ডান পাশে ছিল একটি কবরস্থান। সেই কাঁঠালতলা বাগানের ভেতরে একটি কবরস্থান ছিল। সেই কবরস্থানের ভেতরে একটি কবর থেকে আওয়াজ আসছিল। তো তিনি সেদিকে তার যে হাতে থাকা যে টর্চ লাইটটি ছিল সেটি আলো ধরেন এবং দেখতে পান সেই কবরস্থানের ভেতরে একটি কবর থেকে মাটি ফুঁড়ে কি যেন একটু বের হয়ে আসতে চাচ্ছে।
তিনি সেদিকে যখন অনেকক্ষণ ধরে আলোটা ধরে রাখলেন, তখন তিনি দেখতে পারলেন যে সেই মাটি ফুঁড়িয়ে যেটি বের হয়ে আসছে সেটি আর কিছু না, তার সেই স্বপ্নে দেখা সেই নারী মূর্তিটি, যেটি কিনা ছিল অনেক কালো কুচকুচে দেখতে এবং যার চোখ ছিল রক্তবর্ণের মতো লাল। তো এটি দেখে তিনি সেখান থেকে সজোরে দৌড় দেন তার বাড়ির দিকে, সজোরে দৌড় দেন এবং তিনি উপলব্ধি করতে পারেন যে তার পিছু পিছু সেটি দৌড়ে আসছে এবং একসময় সেটি এসে তার ঘাড়ে চেপে বসে এবং ঘাড়ে চেপে বসার ফলে এই মাকসুদ শেখ সেখান থেকে আর নড়াচড়া করতে পারেন না। অনেকক্ষণ ধরে তাদের ভেতরে ধস্তাধস্তি হতে থাকে এবং তিনি আল্লাহকে স্মরণ করতে থাকেন এবং দোয়া দরুদ পাঠ করতে থাকেন এবং সেই যে নারী মূর্তিটি ছিল সেই নারী মূর্তিটি তাকে বারবার বলতে থাকে যে তোকে নিষেধ করেছিলাম, তুই কেন তারপরও আমাকে তার থেকে আলাদা করলি? তোকে বলেছিলাম যে এর ফল ভালো হবে না, আজ তোকে আমার হাত থেকে কে বাঁচাবে? তো এই নারী মূর্তিটি আসলে এটি বলছিল এবং মাকসুদ শেখ সে সময় তার মনে মনে জানা যতগুলো কবিরাজি বিদ্যা ছিল সেগুলো প্রয়োগ করছিলেন এবং তার জানা যে সমস্ত দোয়া কালাম ছিল সেগুলো পাঠ করছিলেন। একসময় দেখা গেল তার শরীরটি ধীরে ধীরে হালকা হতে থাকলো, তার মানে তিনি বুঝতে পারলেন যে এই নারী অবয়বটি তাকে ছেড়ে চলে যাচ্ছে এবং যখন তিনি জ্ঞান হারান তার পূর্বে তিনি এতটুকু মনে রেখেছিলেন যে হালকা কিছু আলো দেখতে পান, তখন তারপর তার এই জ্ঞান হারিয়ে যায়। তো পরের দিনে যখন তার জ্ঞান ফেরে তখন তিনি নিজেকে আবিষ্কার করেন তার বাসাতে এবং তার বিছানাতে তিনি শুয়ে আছেন। তো এরপর তার সাথে এই সমস্ত যে সমস্ত ঘটনা ঘটেছিল সেসব ঘটনা তার বাসার যে সমস্ত লোকজন রয়েছে তাদের সাথে শেয়ার করেন। তো এরপর যেহেতু তিনি একজন কবিরাজ ছিলেন, তার সত্ত্বেও তাকে এই ঘটনাগুলো থেকে রক্ষা করার জন্য খুব বড় ধরনের একজন কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। যেহেতু মাকসুদ শেখ বেশ বড় একজন কবিরাজ যে ছিলেন তা কিন্তু ছিল না। তো এরপর সেই কবিরাজের কাছে যখন নিয়ে যাওয়া হয়, সেই কবিরাজ তার সাথে এই সমস্ত যে ঘটনাগুলো ঘটলো মাকসুদ শেখের সাথে, এই ঘটনাগুলোর কারণ যখন বলেন সেটি ছিল ওই যে মেয়েটির সাথে জিন ছিল, সেই জিনকে যখন এই মাকসুদ শেখ তাড়ায় তখন এই জিন তাকে নিষেধ করেছিল তাড়াতে, কিন্তু তারপরও সে এই কাজটি করেছিল, যার ফলস্বরূপ তার সাথে এই সমস্ত ঘটনাগুলো ঘটে যায় এবং এই মাকসুদ শেখের যে একটি বাচ্চা মারা যায়, সেই বাচ্চাটি আসলে মারা যাওয়ার কারণ ছিল এই নারী কালো অবয়বটি। আসলে এই নারী মূর্তি যেটা ছিল সেটি আসলে তার বাচ্চাটিকে হত্যা করেছিল। তো এরপর সেই কবিরাজ যিনি এই মাকসুদ শেখকে যার কাছে নিয়ে যাওয়া হয়েছিল, সেই কবিরাজ সেই জিনটিকে বোতলবন্দি করে ফেলে এবং বোতলবন্দি করার পর তাদের যে নদী ছিল সেই নদীতে সেই বোতলটি ফেলে দেয়। তো এই ছিল মাকসুদ শেখের সাথে ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনাটি। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আপনার পরিচিত কোনো বন্ধু বান্ধবের সাথে অবশ্যই ঘটনাটি শেয়ার করবেন।